নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, পদার্থের সাধারণ ধর্ম। পদার্থের সাধারণ ধর্ম পড়ার সময় সবার প্রথম আমাদের যেটা আসে সেটা হলো কঠিন। আমরা জানি পদার্থকে তিনটে ভাগে ভাগ করা হয়: কঠিন, তরল এবং গ্যাসীয়। এদের নিজস্ব কিছু ধর্ম রয়েছে যেগুলো এদের ক্ষেত্রেই মাত্র প্রযোজ্য। কঠিনের ধর্ম তরলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বা তরলের ধর্ম গ্যাসের ক্ষেত্রে কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো সবার প্রথমেই আমরা যেটা আসবো সেটা হচ্ছে কঠিন। কঠিন পদার্থের একটা বিশেষ ধর্ম দেখা যায়, সেটা হলো হচ্ছে ইলাস্টিসিটি। এই ইলাস্টিসিটি এমন একটা ধর্ম যেটা তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখা যায় না। তরল আর গ্যাসীয় পদার্থের অনেক ধর্ম কমন থাকে, কিন্তু কঠিনের সঙ্গে তরল এবং গ্যাসীয় পদার্থের একটা সবথেকে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো তরল বা গ্যাস কখনোই ইলাস্টিসিটি দেখাবে না, কিন্তু কঠিন সেটা দেখায়। তো ইলাস্টিসিটি জিনিসটা কি? আমরা ইলাস্টিক গার্ডার সবাই দেখেছি বাড়িতে। অর্থাৎ কোনো একটা জিনিসকে আমরা যখন টেনে বড় করি, বড় করার একটা সেখানে একটা বল প্রয়োগ করা হচ্ছে, সেই বলটা যখন আমরা সেখান থেকে তুলে নিই তখন সেই বস্তুটা আবার তার আগের অবস্থায় ফিরে যায়। এই যে বাহ্যিক বল প্রয়োগ করার জন্য তার আকারের পরিবর্তন হচ্ছে, এবং সেই বাহ্যিক বল তুলে নিলে বা সরিয়ে নিলে দেখা যায় যে সেই পদার্থটা তার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। এটাকেই আমরা বলছি ইলাস্টিসিটি। এবার তাহলে এই যে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে, এটা তাহলে কিভাবে করছে? সেখানে তাহলে আমরা এটা বলতে পারি, যখন আমরা বাহ্যিক বল প্রয়োগ করছি নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী, সমান এবং বিপরীত একটা বলের সৃষ্টি হচ্ছে ওই পদার্থগুলোর মধ্যে। সেই বলটা যখন আমরা বাহ্যিক বলটা সরিয়ে নিচ্ছি, সেই যে বিপরীত বলটা সৃষ্টি হয়েছিল ওই পদার্থের মধ্যে, সেই বিপরীত বলটাই বা এখানে আমরা এই বলটাকে বলবো হচ্ছে রেস্টোরিং ফোর্স। এই রেস্টোরিং ফোর্সটা ওই বস্তুটাকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা গার্ডারের ক্ষেত্রে এটা, বা রাবার বা অন্য কোনো নমনীয় জিনিসের ক্ষেত্রে, ইলাস্টিক গার্ডারের ক্ষেত্রে এটা আমরা সব থেকে ভালো লক্ষ্য করি। সাধারণত এবার অন্যান্য কঠিন যে পদার্থ থাকে তাদের ক্ষেত্রে আমাদের মনে হয় তাদের কোনো ইলাস্টিসিটি নেই, কারণ তাদের বৃদ্ধি পাচ্ছে কি না পাচ্ছে এতটাই আমরা ততটা বুঝতে পারি না। কিন্তু এটা আমাদের জেনে রাখতে হবে, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় কঠিন বস্তুর উপর, তখন যদি সেই কঠিন বস্তুটা স্থান পরিবর্তন না করে, তাহলে বল প্রয়োগ হলেই তার মধ্যে কিছু না কিছু পরিবর্তন আসবেই, এবং সেই পরিবর্তনটা কোনো ক্ষেত্রে এতটাই ক্ষুদ্র থাকে যে সেটা আমাদের চোখে পড়ে না। এবং লোহা বা লোহার রড বা অন্য কোনো পদার্থ বা কাঠ, এদের উপর বল প্রয়োগ করলে, কঠিন যে পদার্থগুলো, কঠিন বলতে আমরা যেগুলো বুঝি, সেগুলোর উপর বল প্রয়োগ করলে তাদের আকৃতির পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনটা এতটাই কম হয় সেটা আমাদের চোখে পড়ে না, এবং বল সরিয়ে নিলে তারা আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। তাহলে আমরা কঠিন পদার্থকে একটা, যেমন এখানে আমরা কঠিন পদার্থ একটা ইলাস্টিক বিহেভিয়ার দেখাচ্ছে, ধর্ম দেখাচ্ছে। এখানে রাবারকে আমরা যখন এটা কোনো রকম বল ছিল না, একটা সময় পর আমরা চাপ দিলাম রাবারটা একটা, আমাদের কাছে তো ইরেজার সবার কাছেই আছে, ইরেজারকে বড় ইরেজারকে করে দেখতেই পারি আমরা। সেই বড় ইরেজারকে যখন আমরা ফিক্সড অবস্থায় থাকে তখন কোনো বল প্রয়োগ করা না হয়, তখন এইরকম থাকে। যখন বল প্রয়োগ করা হয় তখন এটা কম্প্রেসড হয়ে যায়, বা যখন টানা হয় তখন লম্বা হয়ে যায়। বা একটা কাঠকে দুটো এইরকম পাটাতনের উপর রেখে মাঝখানটা ফাঁকা রেখে দিয়ে সেইখানটা তোমার একটা ওজন ঝুলিয়ে দেওয়া হলো, দেখা যায় এইরকম বেঁকে যায়। বা এই যে পরীক্ষাটায় এখানে ইয়াং মডিউলাস বলে আর একটা মডিউলাস আমরা পাবো, মডিউলাস অফ ইলাস্টিসিটি পরে আসছি। সেখানে ইয়াং মডিউলাসের পরীক্ষার ক্ষেত্রে একটা ব্রাশ মেটালের একটা এরকম পাটাতন নেওয়া হয়, সেই পাটাতনটা দুটো দণ্ডের সাহায্যে এইভাবে
রাখা হয় আর মাঝখান থেকে ওয়েট দেওয়া হয়। এবার সেই ওয়েটটা বাড়ার সঙ্গে সঙ্গে কতটা এটা পূর্বের অবস্থান থেকে নিচের দিকে নামছে সেটাকে মেজার করে ওখান থেকে ইলাস্টিসিটি পাওয়া যায়। তো যাই হোক, ইলাস্টিসিটি থেকে আমরা বুঝতে পারছি কোনো বল প্রয়োগ করলে বস্তুর আকারের পরিবর্তন হচ্ছে এবং সেই বল সরিয়ে নিলে সেই বস্তুটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। এটা অনেকটা স্প্রিংয়ের মতো না, স্প্রিংটাকে টানলে স্প্রিং বেড়ে যায়, আবার স্প্রিংকে ছেড়ে দিলে আমরা স্প্রিংটা আগের অবস্থায় ফিরে আসে। তাহলে এখন যদি আমরা তাহলে কঠিন পদার্থকে আমরা একটা স্প্রিং আর বলের একটা মডেল তৈরি করতে পারি, যেখানে এই বলগুলো স্প্রিং দিয়ে পরস্পরের সঙ্গে কানেক্টেড রয়েছে। এখন আমরা যদি কোনো বল প্রয়োগ করি যে কোনো একটা বলের উপর, সেই বল প্রয়োগ করলে এটাকে ধরে এইদিকে টানলে তাহলে কি হবে? টানলে হবে হচ্ছে আমাদের এই যে পদার্থটা, এই যে বলটা এইদিকে চলে বেড়ে যাবে। কিন্তু যখনই সেই বলটাকে এই যে বল রয়েছে এর উপর যে ফোর্সটা অ্যাক্ট করছে, সেই ফোর্সটাকে যখন সরিয়ে নিই, তখন এর মধ্যে যে আগে থেকে রেস্টোরিং ফোর্স তৈরি হয়েছিল, সেই স্প্রিংগুলো একে টেনে আবার তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। অর্থাৎ আমরা যেদিক থেকেই বল প্রয়োগ করি না কেন, এর আকৃতির পরিবর্তন হতে পারে, শেপের পরিবর্তন হতে পারে, কিন্তু সেই ফোর্স অফ ডিফর্মিটি বা ডিফর্মেশনের জন্য যে ফোর্সটা কাজ করছে, সেই অ্যাপ্লাইড ফোর্সটাকে যখন আমরা সরিয়ে নিচ্ছি, তখন ওর মধ্যে যে রেস্টোরিং ফোর্সটা অলরেডি তৈরি হয়ে গেছে সেটা ওকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এটাকেই স্প্রিং বল মডেল আমরা বলতে পারি। এবার এই স্প্রিং বল মডেলটা কিভাবে আমরা এটাকে, প্রত্যেকটা পদার্থ কি অণু পরমাণু দিয়ে তৈরি, তো স্প্রিং বল মডেলটা কানেক্টেড করতে পারি আমরা মলিকুল দিয়ে। প্রত্যেকটা অণু পরস্পরের সঙ্গে ইন্টারমলিকুলার যে ফোর্স কাজ করছে তারা পরস্পরকে ধরে রেখেছে। এই ইন্টারমলিকুলার ফোর্স পরস্পরকে ধরে রাখার জন্য তারা একটা স্টেবল স্ট্রাকচার দিচ্ছে। ইন্টারমলিকুলার ফোর্স সমস্ত পদার্থের মধ্যেই কাজ করে, সেটা কঠিন, গ্যাস বা তরল, এদের সবার ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স থাকে। কিন্তু কঠিনের ক্ষেত্রে এই ইন্টারমলিকুলার ফোর্স অর্থাৎ অণুর সঙ্গে অণুর যে আকর্ষণ বল, পরস্পরের সঙ্গে আকর্ষণ বল ধরে রাখার যে বলটা, সেইটা অনেক বেশি হয়। এই জন্য কঠিন অনেক বেশি শক্ত করে পরস্পরকে ধরে রাখে। শক্ত করে পরস্পরকে ধরে রাখার জন্য তারা একটা স্টেবল স্ট্রাকচার পায়, এবং সেই স্টেবল স্ট্রাকচার পাওয়ার জন্যই আমরা এগুলোকে কঠিন রূপে গণনা করি। আমরা কঠিন বলে থাকি, কঠিন বা সলিড বলে থাকি। তরলের ক্ষেত্রে এই ইন্টারমলিকুলার ফোর্সটা অতটা জোরালো নয়। জোরালো না হওয়ার জন্য তারা পরস্পরকে লুজলি ধরে থাকার জন্য ওদের দিকে আমরা তরল হিসেবে পাই। আর গ্যাসের ক্ষেত্রে তো এই ইন্টারমলিকুলার ফোর্সটা আরোই শিথিল বলতে কি, ওদের মধ্যে প্রায় নেই বললেই চলে। পরস্পর থেকে একে অপরের থেকে ছুটে বেড়াচ্ছে, যেখানে ব্রাউনিয়ান গতি আমরা দেখতে পাই। ব্রাউনিয়ান গতি আমরা আগে পড়েছি। তো যাই হোক, তো সলিডের ক্ষেত্রে এই ইন্টারমলিকুলার ফোর্সটা অনেক বেশি হওয়ার জন্য তারা পরস্পরকে ধরে রাখে, এবং পরস্পরকে ধরে রাখার জন্য তারা একটা স্টেবল স্ট্রাকচার পায়। এবার এই স্টেবল স্ট্রাকচারটাকে আমরা স্প্রিং বল মডেলের সঙ্গে তুলনা করতে পারি, যেখানে এই বলগুলো হচ্ছে এক একটা মলিকিউল, আর এই যে স্প্রিংগুলো হচ্ছে একটা ইন্টারমলিকুলার ফোর্স। যখন আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ করি, তখন ওই মলিকিউলগুলো তার নির্দিষ্ট যে স্থানটা ছিল সেটা থেকে সরে যায়। এবার সরে যাওয়ার জন্য এই যে ইন্টারমলিকুলার ফোর্স, এই যে স্প্রিংগুলোর মধ্যে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হচ্ছে। এবার যখনই আমরা বলটাকে সরিয়ে নিচ্ছি, তখন এই অণুগুলো এই অণুটাকে ওর আশপাশে যে অণুগুলো থাকে সেগুলো আবার তার পূর্বের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করে, অনেক বেশিরভাগ ক্ষেত্রেই ফিরিয়ে আনে। এই জন্য আমরা বলতে পারি সলিডকে যে মাইক্রোস্কোপিক যে নেচার, মাইক্রোস্কোপিক মানে হচ্ছে একদম অণু, ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিক মানে হচ্ছে আমরা বাহ্যিক যে জিনিসগুলো আর অণু পরমাণুর বড়, সমস্ত কিছু বড়। ম্যাক্রো মানে বড় আর মাইক্রো মানে ছোট। তো এই ম্যাক্রোস্কোপিক নেচারটা আমরা এই স্প্রিং বল মডেল দিয়ে বলতে পারি ইলাস্টিসিটির ক্ষেত্রে। এবার এই ইলাস্টিসিটি সম্পর্কে তো আমরা জানলাম, কারণও জানলাম, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বার করলাম, কিন্তু অ্যাকচুয়ালি
সে কতটা রেস্টোরিং ফোর্স কাজ করবে, আমরা কি একবারে অসীম পর্যন্ত বল প্রয়োগ করতে পারি? না, পারি না। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা নির্দিষ্ট বল প্রয়োগ করার পর, একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করার পর সেই যে ডিফর্ম হয়ে যায়, বস্তুটার যে আকারের পরিবর্তন হয়ে যায়, একটা নির্দিষ্ট বলকে অতিক্রম করলেই সেই আকারেরটা স্থায়ী হয়ে যায়। তো এই যে একটা লিমিটিং ফোর্স রয়েছে, অর্থাৎ যেই বলটার যেই সীমা পর্যন্ত আমরা বল প্রয়োগ করলে, বল সরিয়ে নিলে, বাহ্যিক বল প্রয়োগ করার পর বল সরিয়ে নিলে বস্তুটা তার আগের যে শেপ ছিল, আকার ছিল, সেই শেপেতে ফিরে যাবে। কিন্তু ওই নির্দিষ্ট সীমার বেশি বল প্রয়োগ করলে আমাদের যে শেপটা ছিল সেই শেপটা থেকে আর ফিরে আসতে পারবে না, ওর মধ্যে একটা পার্মানেন্ট ডিফর্মিটি এসে যাবে। তো এই নির্দিষ্ট যে কোন নির্দিষ্ট বল পর্যন্ত ওর যে লিমিটিং একটা ফোর্স, যেই ফোর্সটা পর্যন্ত আমরা করছি সেইটাকে আমাদের জানতে হবে। প্লাস আমরা এই যে ইলাস্টিসিটি পড়ছি, ইলাস্টিসিটি এই যে ধর্মটা, এই ধর্মটা সম্পর্কে আমরা কিভাবে ম্যাথামেটিক্যালি এক্সপ্লেন করব, কি করে? ম্যাথামেটিক্যালি এক্সপ্লেন করার জন্য সবার প্রথম আমাদের যে করেছিল, এই ম্যাথামেটিক্যালি এক্সপ্লেন যে করেছিল এটাকে, সেটা ছিল হচ্ছে, তার নাম ছিল হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুকের সম্পর্কে তখন উনি 1600 খ্রিস্টাব্দে, 1600 আশা করি 76 খ্রিস্টাব্দে প্রথম হুকস ল, রবার্ট হুক তার ইলাস্টিসিটি সম্পর্কে তার প্রথম সূত্র দেন। তো সেই সময় ফিজিসিস্ট বা বায়োলজিস্ট বলে এইরকম, ফিজিক্স, বায়োলজি আর কেমিস্ট্রি বলে এইরকম আলাদা কিছু স্ট্রিম ছিল না তখন। সবাই সব কিছু নিয়েই কাজ করতো। তো রবার্ট হুকের নাম মাইক্রোস্কোপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আর সব থেকে বড় তো বায়োলজির সঙ্গে, কারণ সেল কথাটা সবার প্রথম ব্যবহার করেছিলেন রবার্ট হুক। যেখানে আমরা পড়েছিলাম একটা মরা একটা কর্কের টুকরো কেটে সেখানে তিনি মৌচাকের মতো অনেকগুলো মাইক্রোস্কোপে রেখে মৌচাকের মতো অনেকগুলো স্ট্রাকচার পেয়েছিলেন এবং সেগুলোর নাম দিয়েছিলেন সেল। তো রবার্ট হুক সেলের সঙ্গে যুক্ত, আবার এই ইলাস্টিসিটির একদম গডফাদার বলা যেতে পারে রবার্ট হুক দিয়েই আমাদের তৈরি হচ্ছে। যেমন আমাদের ইলেকট্রিসিটির ক্ষেত্রে কুলাম, তেমনি ইলাস্টিসিটির ক্ষেত্রে রবার্ট হুক। তো রবার্ট হুক একটা সূত্র দিয়েছিলেন, সেই সূত্রটার নাম ছিল হচ্ছে হুকস ল। তো ওই হুকস ল পড়ার জন্য সবার প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হলো স্ট্রেস আর স্ট্রেন। স্ট্রেস আর স্ট্রেন। তো স্ট্রেস কি বলছে? স্ট্রেস হচ্ছে যখন ওই যে রেস্টোরিং ফোর্স, এতক্ষণ ধরে যে বলছিলাম রেস্টোরিং ফোর্স, এই রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়াকেই বলা হচ্ছে স্ট্রেস। অর্থাৎ কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে সেই বস্তুটার মধ্যে যে বাহ্যিক বলের বিপরীত যে বলটা সৃষ্টি হয়, যা তাকে আমরা রেস্টোরিং ফোর্স বলছি। এবং এই রেস্টোরিং ফোর্স প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ রেস্টোরিং ফোর্স কাজ করছে তাকেই আমরা স্ট্রেস বলছি। তাহলে ম্যাগনিটিউড অফ স্ট্রেস কি হবে? ম্যাগনিটিউড অফ স্ট্রেস অর্থাৎ স্ট্রেসকে যদি আমরা ক্যালকুলেট করি, বলতে পারি টোটাল ফোর্স বাই টোটাল এরিয়া। নেক্সট হচ্ছে স্ট্রেন। তো স্ট্রেস আমরা অনেক রকমভাবে ব্যবহার করতে পারি। স্ট্রেস দেওয়ার জন্য একটা বস্তুর মধ্যে ডিফর্মিটি অনেক রকমভাবে হতে পারে। সেটাকে আমরা টানলে লম্বা হতে পারে, সেটা লঙ্গিচুডিনাল, তার জন্য যে ডিফর্মিটি আসবে সেটাকে আমরা বলতে পারি লঙ্গিচুডিনাল স্ট্রেন। তার আগে স্ট্রেসের ইউনিট অ্যান্ড ডাইমেনশন। স্ট্রেসের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, কারণ ফোর্স বাই ক্ষেত্রফল, তো বল বাই ক্ষেত্রফল, ফোর্স বাই এরিয়া, নিউটন, ফোর্সের জন্য নিউটন, আর এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন মিটার ইনভার্স টু এটা। আর একটা বলতে পারি আমরা প্রেসারের ক্ষেত্রে কি হয়, প্রেসারের ক্ষেত্রে বল বাই আমাদের ক্ষেত্রফল থাকে, প্রেসারের একক হচ্ছে পাস্কাল, পাস্কালটাকে অনেক সময় ইউজ করা হয়। আর তাহলে প্রেসার আর স্ট্রেসের ডাইমেনশন এবং ইউনিট এক, দুটোই নিউটন পার মিটার স্কয়ার আর অথবা পাস্কাল। আর ডাইমেনশন হলো এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। কিভাবে এসেছে? ফোর্সের আমাদের মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার -2, আর লেন্থের
বা এরিয়ার মাত্রা হচ্ছে এল স্কোয়ার। নিচে তাহলে উপরে আছে এম এল টি টু দি পাওয়ার -2 আর নিচে আছে এল স্কোয়ার। এল স্কোয়ারটা উপরে গেলে উপরের 1 থেকে -2 হচ্ছে -1 হয়ে যাচ্ছে এম এল -1 টি টু দি পাওয়ার -2। এটা হলো আমাদের স্ট্রেসের মাত্রা। এটাকেই আবার প্রেসারের মাত্রাও বলা যায়। এরপর হচ্ছে স্ট্রেন। যখন আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, সেই বস্তুটার শেপ চেঞ্জ হয়ে যায়, ডিফর্ম হয়ে যায়, আকৃতির বিকৃতি ঘটে। এবার এই বিকৃতিটা কখন ঘটবে? যখন সেই বস্তুটার উপর বল প্রয়োগ করার জন্য বস্তুটার উপর যদি তার জায়গা থেকে না সরে, তাহলে তার শেপের পরিবর্তন হয়। এবার এই শেপের পরিবর্তনটা কেমন হচ্ছে তার উপর নির্ভর করে আমরা 3 ধরনের শেপের পরিবর্তন, 3 টাইপের শেপের পরিবর্তন করতে পারি। একটা হচ্ছে টানলে বা চাপ দিলে তার লেন্থের পরিবর্তন হচ্ছে, দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে। আর একটা হচ্ছে আমরা যখন এই যে সিলিন্ডারের বা বইটার ক্ষেত্রে দেখেছি, ওইভাবে একটা ফোর্স সারফেস বরাবর ওইভাবে ফোর্স দিই, তাহলে তার একটা ট্যানজেন্সিয়াল একটা পরিবর্তন হচ্ছে, ট্যানজেন্ট বরাবর তার একটা ডিফর্মিটি আসছে। এইটাকে বলা হয়েছে ট্যানজেন্সিয়াল বা শিয়ারিং স্ট্রেস। আর একটা হচ্ছে ধরা যাক একটা বেলুনকে আমরা জলের তলায় ডুবিয়ে দিলাম, বা একটা বলকে আমরা কোনো একটা বস্তুকে আমরা পুকুরে ডুবিয়ে দিলাম বা জলের তলায় আর কি রাখলাম। ফলে কি হবে? তার চারিদিকে একটা বল প্রয়োগ হচ্ছে, চারিদিক থেকে সমস্ত দিক থেকে তার উপর একটা বল প্রয়োগ হচ্ছে। তার ফলে তার যে ভলিউম ছিল, একটা বেলুনকে আমরা যদি ডুবিয়ে দিই জলের তলায়, তাহলে দেখা যায় বেলুন বা প্লাস্টিকের বা রাবারের বলকে যদি আমরা ডুবিয়ে দিই, তাহলে দেখা যায় ফুটবলকে যদি আমরা ডুবিয়ে দিই, তাহলে দেখা যায় যে আমাদের তার চারিদিকে জলের প্রেসারের জন্য তার ভলিউমটা চেঞ্জ হচ্ছে। এটাকে বলছে ভলিউম স্ট্রেস। এবার এই স্ট্রেস আর স্ট্রেন কাকে বলছে? এই যে ডিফর্মিটি হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে ডাইমেনশনের, এই তার যে আগের আকৃতির সাপেক্ষে এই চেঞ্জ, এদের অনুপাতটাকেই বলা হচ্ছে আমাদের স্ট্রেন। অর্থাৎ আগে যে আকৃতি ছিল, যেই ডাইমেনশনটা যেটার পরিবর্তন হচ্ছে, সেটার আগের ভ্যালুটা আর যতটা পরিবর্তন হচ্ছে তাদের রেশিও, যতটা পরিবর্তন হচ্ছে সেই রেশিও বাই হচ্ছে আগে যে তার ডাইমেনশন ছিল সেইটা করলে যেটা আমরা পাচ্ছি অনুপাতটা, সেটাকেই আমরা বলছি স্ট্রেন। এবার স্ট্রেন এই যে আকৃতির পরিবর্তনের উপর 3 ধরনের হয়। লঙ্গিচুডিনাল স্ট্রেন, অর্থাৎ যখন আমরা লেন্থের পরিবর্তন হচ্ছে। ট্যানজেন্সিয়াল স্ট্রেন হচ্ছে যখন আমাদের এই যে থিটা অ্যাঙ্গেল বরাবর একটা অ্যাঙ্গেল সৃষ্টি হচ্ছে, এই থিটা বরাবর হচ্ছে, এটাকে বলছে ট্যানজেন্সিয়াল স্ট্রেন। আর হচ্ছে ভলিউম স্ট্রেন, যেখানে আমাদের ভলিউমটার পরিবর্তন হচ্ছে। আমরা যখন এখানে একটা দণ্ডের উপর দেখানো যায়, আমরা দুদিক থেকে চাপ দিলাম হাতে করে, তাহলে কম্প্রেসড হয়ে যাচ্ছে, এটা লঙ্গিচুডিনাল স্ট্রেনের মধ্যে হবে। এটা টেনশন হচ্ছে, এটা টানলে টেনশন হচ্ছে, এটাও লঙ্গিচুডিনাল স্ট্রেনের মধ্যে হবে। আর শিয়ারিং স্ট্রেন হচ্ছে যখন আমরা একটা রাবারের এই দণ্ডকে নিয়ে একটা ক্লকওয়াইজ, এদিকটা হচ্ছে ক্লকওয়াইজ দিকে মোচড় দিচ্ছি, আর এই দিকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে মোচড় দিচ্ছি। আমরা গামছা নিংড়ানোর সময়, তোয়ালে নিংড়ানোর সময় যেরকম করি, একদম সেই রকম। এটা হচ্ছে বেন্ডিং। আরও সব এখানে বিভিন্ন রকম আকারের পরিবর্তনের উপর নির্ভর করে আমাদের স্ট্রেনগুলোকে করা হয়। এরপর হচ্ছে হুকস ল কি বলছে? আমরা কি দেখলাম? রেস্টোরিং ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্স, অর্থাৎ যতটা পরিমাণ আমরা ফোর্স অ্যাপ্লাই করব ততটা পরিমাণ আমাদের রেস্টোরিং ফোর্স সৃষ্টি হবে। আর স্ট্রেস বলেছিলাম হচ্ছে রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, আমরা জানি হচ্ছে স্ট্রেস। এখন আমরা যত বেশি পরিমাণ বল প্রয়োগ করব, তত বেশি পরিমাণ ডিফর্মিটি আসবে, অর্থাৎ তত বেশি পরিমাণ তার আকৃতির পরিবর্তন হবে। অর্থাৎ স্ট্রেস যত বেশি হবে, এবার যত আমরা বাহ্যিক বল বেশি প্রয়োগ করব, তার মধ্যে রেস্টোরিং ফোর্সটাও তত বেশি তৈরি হবে।
তাহলে আমরা বলতে পারি আবার বাহ্যিক বল বেশি প্রয়োগ করার জন্য স্ট্রেন তার আকৃতির পরিবর্তনে বেশি হবে, আকৃতির পরিবর্তন যত বেশি হবে তত তার স্ট্রেনের পরিমাণটা বেশি হবে। তাহলে স্ট্রেসকে আমরা কি বলতে পারি? স্ট্রেসকে বলতে পারি আমরা স্ট্রেনের সঙ্গে সমানুপাতিক, স্ট্রেনটা স্ট্রেসের সঙ্গে সমানুপাতিক, বা স্ট্রেস ইজিক্যাল টু কে স্ট্রেন। এখানে এই কেটাকে বলা হয়েছে মডুলাস অফ ইলাস্টিসিটি, এবং এই কেটা হচ্ছে পদার্থের একটা নির্দিষ্ট ধর্ম। এই কে এর উপর নির্ভর করে ঠিক হয়ে যায় একটা বস্তু কতটা পর্যন্ত তার ডিফর্মিটি আসতে পারে, এটা মানে কতটা সেই ইলাস্টিক সেটা এই কে এর ভ্যালুটা দিয়ে নির্ণয় করা যায়। এবার এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি, আমরা বললাম স্ট্রেন তো বিভিন্ন রকম হয়, লংগিটিউডিনাল স্ট্রেন, ট্যানজেনশিয়াল স্ট্রেন বা ট্যানজেনশিয়াল বা শিয়ারিং স্ট্রেন, ভলিউম স্ট্রেন। তো এইগুলোর সঙ্গে যে মডুলাস অফ ইলাস্টিসিটিগুলো যুক্ত, লংগিটিউডিনাল স্ট্রেনের সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের ইয়াং মডুলাস, শিয়ারিং ট্যানজেনশিয়াল স্ট্রেনের সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের শিয়ার মডুলাস, আর ভলিউম স্ট্রেনের সঙ্গে আমাদের যুক্ত হচ্ছে বাল্ক মডুলাস। এরপরে আমরা ইয়াং মডুলাস, ট্যানজেনশিয়াল স্ট্রেন, শিয়ারিং মডুলাস, বাল্ক মডুলাস এগুলো আমরা ক্যালকুলেট করব। এই যে আমাদের জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই মডুলাস অফ ইলাস্টিসিটি। এই মডুলাস অফ ইলাস্টিসিটির ক্যালকুলেশনটাই হচ্ছে আমাদের পরীক্ষার মাধ্যমে আমরা দেখি।